সে সর্বত্র রাষ্ট্রের সর্বত্র সমস্ত প্রতিষ্ঠানে তার নিজের লোকদেরকে বসিয়ে দিয়ে গেছে। আমাদের সব জায়গাতে আপনি দেখবেন তার লোক, এবং তারা যে আপনার এই বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা করবে সেটাই একটা কিন্তু চিন্তার বিষয়। কিন্তু প্রত্যেক সময় দেখা যায় যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে। যারা এই আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন এবং হাসিনার মতো একজন স্বৈরাচারকে বিদায় করতে সমর্থন হয়েছেন, তবে আমি একটা কথা এখানে বলবো যে বাংলাদেশে যে জিনিসটা ঘটে গেছে গত 5ই আগস্ট, এটাকে শুধু একটা মুভমেন্ট বা রাজনৈতিক আন্দোলন বললে পরে ভুল হবে। এটা একটা বিপ্লব, যেটাকে বলা হয় রেভলিউশন। প্রতি বিপ্লবের পাশেই কিন্তু আপনার বিপ্লব থাকে। প্রত্যেকটা বিপ্লবের পাশাপাশি আপনি দেখবেন প্রতি বিপ্লব মানে বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য অনেক শক্তি তখনও রয়ে যায়। ধরেন আজকে 16 বছর যাবৎ শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এবং তার যে মেকানিজমটা ছিল, কৌশলটা ছিল, সেই কৌশলের দ্বারাই সে সর্বত্র রাষ্ট্রের সর্বত্র সমস্ত প্রতিষ্ঠানে তার নিজের লোকদেরকে বসিয়ে দিয়ে গেছে। আমাদের সব জায়গাতে আপনি দেখবেন তার লোক, এবং তারা যে আপনার এই বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা করবে সেটাই একটা কিন্তু চিন্তার বিষয়। কিন্তু প্রত্যেক সময় দেখা যায় যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসে। আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলে গেছেন যে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, যে যারা আপনার এখনো যে সমস্ত শক্তি রয়ে গেছে, অশুভ শক্তি, যারা এই বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের থেকে আমরা যেন সাবধান থাকি। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছুই বলে গেছেন। আমি এখন খুব সংক্ষেপে 2-4টা কথা বলব। সেটা হলো যে বর্তমানে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কেয়ারটেকার সরকার বলেন, সেই সরকারটার প্রতি আমাদের একটা নজর রাখতে হবে যে এই সরকারের মধ্যে এমন কোনো লোক, এমন কোনো ব্যক্তিত্ব যেন ইনক্লুডেড না হয় যারা এই গত 15 বছর ধরে এই স্বৈরাচারী সরকারকে ধরে রাখতে সাহায্য করেছে বিভিন্ন উপায়ে। এই জাতীয় যেটা আপনার ছাত্রদেরও একটা ডিমান্ড। দ্বিতীয়ত, এই সরকারে আপনারা যে ছাত্র আপনার জনতা এই বিপ্লবকে সংগঠিত করেছেন, তাদের চাওয়া পাওয়াটাকে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, যে তারা কোন জাতীয় ব্যক্তিত্বকে এই সরকারি দেখতে চায়। সেটা আমাদের মনে রাখতে হবে যে ছাত্র জনতা যেটা চায় সেটা আমাদের নজর রাখতে হবে যে সেই জাতীয় ব্যক্তিত্ব যেন এই সরকারের ভিতরে আসে। এখন আমি শেষ করব এই বলে যে আপনার এই 16 বছর 17 বছরে বাংলাদেশে আপনার রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে অনেক জঞ্জাল জমে গেছে। এই জঞ্জালগুলিকে যদি আপনার পরিষ্কার করতে হয়, প্রথম কথা আপনার লাগবে যে একটি সরকার যেখানে তার ভিতরে আমি যে কথাগুলি বললাম যে শুধু ছাত্রদের সেন্টিমেন্ট দেখা অথবা বিতর্কিত ব্যক্তিরা যেন এই সরকারে না আসে সেটা দেখা, আরও দেখতে হবে যে এই সরকারের ভিতরে আপনার কনস্টিটিউশনাল এক্সপার্ট এই জাতীয় কোনো লোক আছেন কি না, লিগ্যাল এক্সপার্ট, এডুকেশনিস্ট, অ্যাডমিনিস্ট্রেশনের এক্সপার্ট, এবং যারা আপনার এটার সম্বন্ধে ওয়াকিবহাল থাকে। আপনার ইলেকশন প্রসিডিওর বা ইলেকশনের ভিতরে যে সমস্ত আমাদের যেটা ইলেকটোরাল লগুলি আছে, মানবিক দেশকে যদি আমরা গড়তে চাই তাহলে সবচেয়ে আগে কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের সংবিধানকে সংস্কার করতে হবে। সংবিধানকে সংস্কার করে যদি আপনি জেনুইন ডেমোক্রেটিক গভর্নমেন্টকে এস্টাবলিশ করতে পারেন, তাহলে আপনি রুল অফ ল, মানবিক মর্যাদা, আপনার ইকুয়ালিটি, এগুলি আপনার প্র্যাকটিস করা সম্ভব হবে। এবং দেখতে হবে যে সরকার একটা সংবিধানের ভিতরে যেন চেকস অ্যান্ড ব্যালেন্সগুলি পরিপূর্ণভাবে আসে। সুতরাং একজন কনস্টিটিউশনাল এক্সপার্টের কিন্তু প্রয়োজন হবে এই সরকারে থাকা বিভিন্ন আপনার দেখে। লাস্টলি আমি যেটা বলবো
যে এই বিপ্লবের ভিতরে আপনারা দেখেছেন যে আমাদের ছাত্র সংঘের মেল ছাত্রদের পাশাপাশি ফিমেল নারী ছাত্রীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, এবং তারা আপনার পুরুষের পাশাপাশি পুরুষ ছাত্রদের পাশাপাশি সমানভাবে এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন। সুতরাং আমি যেটা বলতে চাই যে এই বিপ্লবের ফলাফল যেটা আসবে সেখানে যেন নারীর অংশগ্রহণকে নিশ্চিত করা হয়। 1971-এর যে আপনার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পরে কিন্তু 69-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও কিন্তু অনেক নারী আপনারা অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরে সেই সমস্ত নারীদেরকে আপনাদেরকে মার্জিনালাইজ বা প্রান্তিক করে দেওয়া হয়েছিল। একটা রিজার্ভ সিটের মাধ্যমে নারীদের আপনার রাজনৈতিক অঙ্গনে এফেক্টিভ রোল রাখার যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা করা হয়নি। সুতরাং আমরা চাই না যে এই বিপ্লবের পরেও নারীরা রাষ্ট্রীয় ক্ষমতায় বা রাষ্ট্র গঠনে বা জাতি গঠনে নারীরা যেন কোনো মতো বাদ না পড়ে যায়। সুতরাং আমরা এমন একজন লোককে চাইব এই সরকার যেটা গঠন হচ্ছে, যিনি এটার দিকে নজর দেবেন। এটার দিকে নজর দেওয়াটা খুব প্রয়োজন। আমরা যখন গণতন্ত্রের কথা বলি, 50%-এর বেশি পপুলেশনকে বাদ দিয়ে আপনি গণতন্ত্রের কথা বলতে পারেন না। সেই গণতন্ত্রটা একটা যেটাকে বলা হয় হলো সংবিধান গণতন্ত্র, এদিকে একটু নজর দেওয়া আমি প্রয়োজন মনে করি। এবং যেটা ছাত্র জনতা বলেছে যে বৈষম্যহীন আপনার বাংলাদেশ, কোটা আন্দোলনের বৈষম্যহীন থেকে তারা কিন্তু তার বিস্তৃতি ঘটিয়েছে। আমাদের জাতীয় জীবনে, রাজনৈতিক জীবনে আমাদের ভিতরে যে বৈষম্য ঢুকেছে রন্ধে রন্ধে, সব জায়গায় বৈষম্য, সবই জায়গায় বৈষম্য। নারী পুরুষের বৈষম্য, গরিব বড়লোকের বৈষম্য, অপরচুনিটির বৈষম্য, মানবিক ডিগনিটির বৈষম্য, আইনের চোখে যে বৈষম্য, এই সমস্ত বৈষম্যকে আপনার অ্যাড্রেস করতে হবে। এবং এটা অত্যন্ত, যেটা আমি বলছি, এই সমস্ত কাজগুলি অনেক অনেক কঠিন এবং অনেক অনেক সময়, তিতিক্ষা এবং সেই জাতীয় জনগণের বা লিডারশিপের দরকার হবে, যারা এই সমস্ত জিনিসগুলিকে অ্যাড্রেস করতে পারবেন এবং একটা মানবিক দেশের দিকে দেশকে অগ্রসর করে নিয়ে যাবেন। ধন্যবাদ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য
জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।